আসার মতো অঙ্ক, ইজি অঙ্ক, প্রপোর্শন করালাম, অনুপাত সমানুপাত, কনসেপ্ট ক্লিয়ার জন্য। কনসেপ্ট এইগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বড় বড় অঙ্ক লাভিয়ে ফেলবো। কারণ কি, তোমরা হয়তো জানো আব্দুল দা ম্যাক্সিমাম অঙ্ক করায় রেশিও প্রপোর্শন দিয়ে, ভগ্নাংশ দিয়ে, তাই তো? ঠিক বলছি তো? তো রেশিও প্রপোর্শন দেখো, ম্যাথ শিখতে গেলে তোমার কোন কোনগুলো ভালো পারতে হয়? রেশিও প্রপোর্শনটাকে বুঝতে হয়, পার্সেন্টেজ জিনিসটাকে বুঝতে হয়। ব্যাস এই দুটোকে বুঝে নাও না, অঙ্ক জলভাত করে ফেলবে, অঙ্ক জলভাত করে ফেলবে। দেখো, আর পরিমিতির অঙ্ক যদি হয় তাহলে তোমার সূত্রগুলো একটু ভাই মাথায় রাখতে হবে। পরিমিতির অঙ্ক খুব সোজা হয়, সূত্র বোঝায়। তো এখানে পরিমিতির গল্প হচ্ছে না, এখানে আমরা পাটিগণিতের কথা বলছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। দেখো আমি যদি বলি সমান অনুপাত, সমান অনুপাত মানে কত হয়? 1:1। যদি বলে হাফ অনুপাত মানে কত হয়? 1:2। কারণ 1:2 ও যা, হাফও তাই। দেখো আমি যদি বলি 5/7 অনুপাত কত হবে? তাহলে কি ভগ্নাংশের 5/7 যা, 5:7 ও তাই। আশা করি ক্লিয়ার করলাম এইটুকু। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি থাকে 2:3, 2:3, আমি 3 কে যদি 30 করি তাহলে 2 কত হয়ে যাবে? 20 করবো। তাহলে এটুকু বুঝতে পারলাম যে অনুপাতের ক্ষেত্রে এক সাইডে যদি আমি কোনো একটা কিছু গুণ করি তাহলে তার পাশে আর একটা যে থাকবে তাকেও গুণ করা লাগবে। ঠিক আছে, আবার যদি একে আমরা যদি ভাগ করি 10 দিয়ে, 2 হয়ে যাবে। একে যদি আবার 10 দিয়ে ভাগ করি, একে যদি 10 দিয়ে ভাগ করি, এই পাশটাকেও আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তবেই হয় অনুপাত। এটা কিন্তু খেয়াল রেখো, এটা অনেকে বোঝে না, তাই ক্লিয়ার করলাম আজকে যে গুণ হয় কেন। এবার বলছে 150 সেন্টিমিটার ও 10 মিটার। আর একটা কথা মাথায় রাখতে হবে, অনুপাতের ক্ষেত্রে ক্ষুদ্রতম এককে পরিণত করতে হবে বা একই এককে পরিণত করতে হবে। কি করতে হবে? শোনা যাচ্ছে না? একই এককে, একই এককে পরিণত করতে হবে। এই দেখা যাচ্ছে না জয়েন্টটা? দেখো এইখানে দেখো বলছে একই এককে পরিণত করব আমরা, তো এখানে 150 সেন্টিমিটার, ওকে ব্রাদার। আর এখানে 10 মিটার। আচ্ছা কত মিটারে ভাই, মানে কত সেন্টিমিটারে 1 মিটার হয়? কত সেন্টিমিটারে? আমরা মিটারকে সেন্টিমিটার করবো, 100 সেন্টিমিটারে মিটার হয়, তাহলে 100 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কি রেশিও পাবো? দেখো এখানে আমরা যদি কাটি 50 দিয়ে, 3×50 150, ওকে। একে যদি কাটি আমরা কত হয়ে যাবে? 10 ইন্টু কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত এলো? 3:20 এলো। বুঝতে পেরেছো? তো অ্যান্সারে যাবে অপশন ডি, 3:20। নেক্সট, এটাও সেম করব, গ্রামে পরিণত করে নেব। 2 কেজি, আগে জানতে হবে আমাদের কত গ্রামে 1 কেজি। 1000 গ্রামে, 1000 গ্রামে 1 কেজি, তাহলে 2 কেজিকে আমরা কি বলবো? 2 ইন্টু 1000 গ্রাম। কারণ 1 কেজিতে যদি 1000 গ্রাম হয়, 2 কেজিতে কত গ্রাম? 2 ইন্টু 1000 করলে পেয়ে যাবো। এই একটা রেশিও রয়েছে, আর এখানে 500 গ্রাম, তাহলে গ্রামে পরিণত করে ফেললাম। 2 শূন্য, 2 শূন্য আউট করলাম। হ্যাঁ, আর এখানে দেখো 5×2 5 5, আর এদিকে 5×2 10, তাহলে কত হয়ে গেল? এটা 4:1। অপশন বি হয়ে গেল ভাই অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি? নেক্সট, 5টা কলম এবং 10টা কলার অনুপাত নির্ণয় করো। তাহলে 5টা কলম ও 10টা কলম, 10টা কলার আর কি। দেখো 5টা কলম তাহলে 5, আর 10টা কলা মানে কত হয়ে যাবে? 10। তাহলে রেশিও করলে কত হবে? 1:2। 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 5, 5 আমি বললাম যখন ভাগ করবো দুই পাশকে সেম দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ, 1:2। নেক্সট, এই চলে গেছে ভাই, যখন এমন থাকবে তখন ওদের নিচেরটা হয়ে যায় রেশিও, তাই তো? তাহলে উল্টে দিলেই রেশিও। আমি বলেছিলাম না, যখন এরকম ভগ্নাংশে থাকবে, মাথায় রাখবে, যখন এমন ভগ্নাংশে থাকবে তখন উল্টে দিলেই ওদের রেশিও হয়ে যায়, তাই তো? বুঝতে পেরেছো কি বললাম? যখন ভগ্নাংশে থাকবে আর গুণাকারে, এ কিন্তু গুণাকারে, প্রত্যেকটা গুণাকারে থাকবে আর মিডিলে সমান সমান রয়েছে,
তখন উল্টে দিলে ওদের রেশিও, তাহলে একে উল্টে দিলে কত হয়ে যাবে, 1/9টা 9/1 হয়ে যাবে। তারপরে দেখো এটা হয়ে যাবে 5/1 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 8/1। তো নিচের একের ভাই কোনো দাম নেই, কি নিচের একের কোনো দাম নেই, ওই জন্য কোনো প্রবলেম নেই। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 9:5:8। কত নম্বর অপশন? নেক্সট, a:b এর ভ্যালু, b:c এর ভ্যালু আর c:d এর ভ্যালু বলেছে, a:d এর মান কত। তো তোমাদের শিখিয়েছি যে প্রথম অক্ষরের মান আর শেষ অক্ষরের মান যদি চাই, তাহলে আমরা জাস্ট কি করব, ভগ্নাংশ আকারে লিখবো আর মিডলে গুণ চিহ্ন দেব। ঠিক আছে, যদি আমার প্রথম অক্ষর আর শেষ অক্ষরের ভ্যালু চাই, এখানে a:d চেয়েছে, তাহলে এখানে 4 2 8, 3 3 9, তাহলে আলটিমেটলি কত আসলো, 5 2 10 আর 3 7 21। আলটিমেটলি কত হয়ে গেল, 10:21। ভগ্নাংশ যা রেশিও তাই, 10:21 অপশন সি অ্যান্সার। ঠিক আছে, আর একটা জিনিস শিখে রাখো, যদি প্রত্যেকটার অনুপাত চাই তখন আমরা কি করে করি দেখে নাও, পাতাবে। ঠিক আছে, এ বি সি ডি এইভাবে করেও কিন্তু বের করতে পারবে, এটা কিন্তু পাতাবে হবে। দেখো, তো প্রথমে বলছে 3:4, ওকে ভাই 3:4, একটা সার দেবে b:c, 5:7, ওকে। তারপরে আর একটা ছেড়ে দেবে c:d, 8:9। এবার কি করবে, গ্যাপ গুলো পূরণ করবে পাশের থেকে টেনে এনে। হ্যাঁ, গ্যাপ গুলো পূরণ করে পাশে থেকে এনে, মানে এখানে যদি বসায় তাহলে এই 5টা পাশে আছে এখানে দিয়ে দেবো, এখানে যদি বসায় এখানে পাশে কে 4 আছে দিয়ে দেবো, এখানে একটা বসাতে হবে 7 আছে দিয়ে দেবো, তো এখানে কে বসালে পাশে কে 4 আছে দিয়ে দেবো, এখানে 8, তাহলে এখানে কে আছে আবার 8, পাশে গুলো আমরা টেনে নেবো, কি পাশে যেটা আছে সেটাকে আমরা টেনে নেবো। ক্লিয়ার? এবার তুমি এখান থেকে ডাইরেক্টলি লাইন দিয়ে কাটতে পারো। দেখো প্রত্যেকটার ভিতরে 4 দেখতে পাচ্ছি, দেখো একটা 4, এখানে একটা 4, এখানে একটা 4, আর 8 এর ভিতরে একটা 4 আছে, তো 4 ভাগ করলে কত পড়ে থাকবে, 4 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে, তাই তো? এই আসলো, তাহলে দেখো 3 5 15, 2 30, আর এদিকে 5 8 40, 7 8 56, 7 9 63। অ্যান্সার কোনটা চেয়েছে, h:d, তাহলে এর ভ্যালু কত 30, ডি এর ভ্যালু কত 63, তো কত ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 10 30, 3 21 63, 10:21। প্রত্যেকটার অনুপাত যদি বের করে করতে বলে তখন এগুলো আমরা করবো, বা h:b চাইলো বা h:c চাইলো তখন কিন্তু এগুলো করবো। আর যদি প্রথম অক্ষর আর শেষ অক্ষর চাই ভগ্নাংশ আকারে করবে, প্রথমে যেভাবে বললাম, অঙ্ক ইজি হবে, আর পরীক্ষা কিন্তু এইটাই আসে। নেক্সট দেখে নেবো। তো বলেছি কি, দেখো h:b সমান সমান 1/2, তো 1/2 যা অনুপাত তাই, একটু আগে বললাম তো, বলেছে কিনা? তো এই 1/2 যা h:b ইকুয়াল টু 1:2 তাই, একই বিষয়, বোঝা গেল? তাই না, এখানে তো দুটো অনুপাত দিয়েই দিয়েছে, দেখো তার মানে এর ভ্যালু হচ্ছে প্রথমটা আর বি এর ভ্যালু হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, তো এখানে দেখো h:b b:c এরকম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, h:b c:d এর ভ্যালু কি হবে, কি করতে পারি, তাহলে প্রত্যেকটা এলসিএম করে আগে বের করে নাও, প্রত্যেকটা এলসিএম করে বের করে নাও, আর তাহলে ইজি হয়ে যাবে। 8 আর 2 এলসিএম করলে কত হয়, 8ই হয়, তাহলে এখানে ঘাটতি হচ্ছে 4, মানে 4:, প্রথমটা কত হয়ে যাবে, h:b কত হয়ে যাবে 4:3। যারা বুঝতে পারোনি একটা শিখিয়ে দিচ্ছি, পরে এগুলো বুঝে যাবে। এই যখন এই ভগ্নাংশ আকারে থাকবে, সামান্য অনুপাত করতে গেলে কি করতে হয়, হরগুলোর এলসিএম করতে, এলসিএম মানে লসাগু। তো 8 আর 2 এর লসাগু কত হয়, 8ই হয়। 8 যদি লসাগু হয়, তাহলে সেই লসাগুকে এই 2 দিয়ে ভাগ করলে কত গুণ করতে হবে, 4 গুণ, আর সেই 4 কে লবের সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হবে, 4 অক্ষে 4 হবে। আর নিচে তো 8 আছে, তাহলে 8 দিয়ে যদি 8 কে ভাগ করি একই আসবে, তাহলে আর দেখার দরকার নেই, 3 হবে, তো 3 হলো, তাই 4:3। ক্লিয়ার? তাহলে এটা কি পেলাম, h:b এর ভ্যালু পেলাম 4:3। ওকে, সিমিলারলি এটাও করো, এটাও দেখো কি এলসিএম 9 হবে, তাহলে b:c কত হয়ে যাচ্ছে 3:5 হয়ে যাবে। সিমিলারলি এটা কত হয়ে যাবে, এটা কিন্তু একটু বেশি হবে, কারণ 6 আর 4 এর এলসিএম কত হয় 12 হয়, তাহলে 3 এ 4 12, মানে 3 3 9, আর 6 2 12 10। এই এবার তো h:b c পারবে,
ঠিক আছে, কোনটা উল্টে দেওয়া আছে? হ্যাঁ, এটা কিন্তু উল্টে দেওয়া আছে, খেয়াল করে দেখবা, এটা কিন্তু উল্টে দেওয়া, এটা কিন্তু D/C, তাহলে D/C যদি হয় তাহলে কি লিখবো এখানে আমরা? উল্টো আছে কিন্তু, তাহলে 10টাকে আগে লেখো, 10:9 লেখো। উল্টে দিলাম কেন? কারণ C/D করলাম। তাহলে এবার আমরা যেভাবে করি সেভাবে করতে করতে চলে যাবো। দেখো তোমাদের আর একটা চুটকা শিখে দিই যে 4:3 মানে কি A আর B, তাহলে A আর B 4:3 করা যাচ্ছে কোনটায়? দেখো 4 2 8, 3 2 6, ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে না, তাই তো? তারপর দেখো 4 9 36, 3 9 27, সেম আছে, সেম আছে। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, আমরা যেভাবে বের করি সেভাবে বের করার চেষ্টা করি, হ্যাঁ। তাহলে এবার কিন্তু H/B, B/C আর C/D পেয়ে গেছি, তাই তো? আর সেই হিসাবে যদি যায় তাহলে এখানে লিখবো 4 3, তারপরটা 3 5, তারপরটা 10 9। এবার গ্যাপ গুলো পূরণ করে দাও ভাই, এখানে নেই 5, এখানে নেই 3, 5 থেকে নিলাম, আবার 5 থেকে 3 নিয়ে নাও, এখানে 10, পরতে আবার 10, এপাশে আবার 3। তো প্রত্যেকটাই 3 দেখতে পাচ্ছি, কেটে দাও, একটা করে 3 আউট করে দাও। তাহলে এটা কত হলো? 4 10 40 হলো, 3 10 30 হলো, 5 10 50 হলো, 5 9 45, হ্যাঁ 5 করে কাটা যেত, 5 9 45 হলো। তো 5 করে কাটা যেত, ঠিকই বলেছে মোহিত, একবারে কাটতে পারতে যে এখানে 5 কাটা, এখানে 5 কাটা, এখানে 5 2, মানে 5 রয়েছে, এর ভিতরে একটা 5 রয়েছে, তাহলে আসবে আসলো কত? 8 দিয়ে শুরু হতো, 8:2, এখানে কত হতো? 3 2 6 6, এখানে 6 হতো নাকি? 8 6, তুমি এটা 5 দিয়ে ভাগ করে দাও না, 5 10 কে 50, 10, তারপরে 5 9 45, 5 দিয়ে ভাগ করে যাবে সব করা, তাহলে 8 6 10 9, 8 6 10 9, অপশন এ হয়ে যাবে। নেক্সট দেখে নেব, তিনটি সংখ্যার অনুপাত এইটা, ছোট ও বড় সংখ্যার পার্থক্য 36 বলে দিয়েছি। তো তোমাদের আমি এই টাইপ শিখিয়েছি ভাই, যে একটু আগে শেখালাম যে ভগ্নাংশের রেশিও আছে, সেটাই কি করবো? এলসিএম বের করে আমরা সামান্য অনুপাতে কনভার্ট করবো। তো এদের এলসিএম কত হবে? হরে 2 3 এবং 4-এর এলসিএম হয়ে যাবে 12। তাহলে প্রথমটার হর রয়েছে 2, 2 দিয়ে যদি 12কে ভাগ করি কত হয়ে যাবে? 6। লবের সঙ্গে গুণ করো, উপরে লব আছে 1, তাহলে দেখার দরকার নেই, 6 1 কে 6 হবে। তারপরে দেখো 3, 3 দিয়ে যদি 12কে ভাগ করি কত হবে? 4, তার উপরে 2 রয়েছে, তাই 4 2 8 হয়ে যাবে। তো এটাও সেম, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, তাহলে উপরে 3 3 9 হয়ে যাবে। এই হলো রেশিও। এবার বলছে ছোট ও বড় সংখ্যার পার্থক্য, আমরা দেখতে পাচ্ছি ছোট ও বড় সংখ্যার পার্থক্য কত রয়েছে এখানে? 3। আমরা বলছি 3, অঙ্কে সেটা বলছে কত? এইটাই বুঝতে হবে। অনুপাতের হিসাবে 3, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 36, তাহলে অনুপাতের কত গুণ বেশি? 36টা, 12 গুণ বেশি। তাহলে মাদের সংখ্যা, আমাদের অনুপাত হচ্ছে 8, কিন্তু অ্যাকচুয়ালটা আমাদের থেকে কত গুণ বেশি? 12 গুণ। তাহলে 8 × 12 করবো, কত হয়ে যাবে? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? মিডিল সংখ্যাটা অপশন বি, 96। নেক্সট, পি এবং কিউ এর 20% এবং পি মাইনাস কিউ এর 50%। যাই হোক, তো এখানে রয়েছে কি পি প্লাস কিউ, ওকে, এই একটা রেশিও দিচ্ছে, আর এখানে বলছে কি পি মাইনাস কিউ একটা রেশিও দিচ্ছে, তাই তো? এটা খুবই সোজা, আমরা শিখেছি। এটা দেখো কি রেশিওটা, যখনই দেখো এটা সমান সমান আছে মানে উল্টোটা ওদের রেশিও, উল্টোটা ওদের রেশিও, তাহলে কত হয়ে যাবে? 50:20। যখনই বলবে যে এত এর এত পার্সেন্ট সমান এত এর এত, তখন উল্টোটা ওদের মান বা রেশিও হয়ে যায়। তাই যদি হয় তাহলে দেখো ক্যালকুলেশন করব আমরা, 10 দিয়ে কাটছে, 5 10 50, 10 দিয়ে 20। অ্যান্সার কি চাইছে ভাই? আনসার বলছে পি ও কিউ। তো দেখো পি হচ্ছে বড় সংখ্যা, প্রথমে আছে, তো বড় সংখ্যা, আর দেখো এটা কি দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল। তো আমরা যখন দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল জানি, তখন বড় সংখ্যা বের করার সূত্র কি বলছে? যোগফল প্লাস বিয়োগফল। তাহলে এটা যোগফল, এটা বিয়োগফল, তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 মানে 7/2, একটা এলো অনুপাত। কিউ হচ্ছে ছোট সংখ্যা, কারণ কিউ বাদ দিচ্ছে মানে কিউটা নিশ্চয়ই ছোট আছে, পি নিশ্চয়ই বড় আছে। তাহলে ছোট সংখ্যা বের করার ফরম্যাট কি বলছে? দুটো সংখ্যার যোগফল মাইনাস দুটো সংখ্যার বিয়োগফল বাই 2। তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে ভাই কত হয়? 3 হয় বাই 2। তো নিচে 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 7:3। অ্যান্সার অপশন এ। নেক্সট, এই ফরম্যাটটাও মাথায় রাখবে কিন্তু, যে দুটো সংখ্যার যোগফল বিয়োগফল থেকে কি বড় সংখ্যার ছোট সংখ্যা বের করতে হয়, যারা জানো না। দেখো এবার 9 নম্বর দাগটা, 9 নম্বর দাগে বলছি দেখো 40% এর a প্লাস বি, হ্যাঁ বুঝতে পারিনি কি বললে?
এটাও দেখো কি বলছে, এটাও কিন্তু আগেরটার মতনই করবো, এটাও কি আগেরটার মতনই করবো। দেখো কারণ a প্লাস বি এর 40% সমান a মাইনাস বি এর, তাহলে ওই একই রকম দুটো সংখ্যার যোগফল, একটা প্রথম সংখ্যা যদি a ধরি, দ্বিতীয় সংখ্যা যদি b ধরি, ছোট সংখ্যাটা, তাহলে কি দুটো সংখ্যার যোগফল বিয়োগফল রয়েছে। তো সেখান থেকে রেশিও করলে a প্লাস বি কত হয়ে যাবে, 60:40। উল্টোটা ওদের রেশিও বললাম, তাহলে 20 দিয়ে ভাগ করলে 3×20 60 আর 20 দিয়ে 40, তাই 3:2। তাহলে এখান থেকে আমরা ছোট সংখ্যা বড় সংখ্যাটা হচ্ছে এ এর ভ্যালু বের করতে গেলে কি করব, যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাহলে 3 আর 2 5/2 হয়ে যাবে এটা। আর যদি বিটা করি তাহলে এ বি এর রেশিও বের করছি আমরা, তাহলে বিটা কি হয়ে যাবে, বি মানে কি ছোট সংখ্যা, তাহলে কি হয়ে যাবে বড় এই যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে 1/2, তো 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি 5:1। তাহলে এ হচ্ছে 5 আর বি হচ্ছে 1। এবার সেই হিসাবে মান ইনপুট করো, তাই 2a মানে কত হয়ে যাবে, 2 গুণ a এর ভ্যালু কত 5, তাহলে 2a মানে কত হয়ে যাবে 2 × 5 মানে 10 লিখবো ডাইরেক্ট, মাইনাস 3b, তো 3b 3 × b, তাহলে 3 × b এর ভ্যালু কত 1, তাহলে 3 × 1 মানে 3 অক্ষে 3ই হবে। নিচে রয়েছে a প্লাস b, তাহলে এর ভ্যালু 5 আর b এর ভ্যালু 1, তাই যোগ করলে কত হবে a প্লাস b 6 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত আসছে এখানে বিয়োগ করলে 7/6, তাহলে 7/6 হয়ে যাবে আলটিমেট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, এই খুঁটিনাটি গুলো জানতে পারলে এই অঙ্কে বাজিমাত। আচ্ছা, এই অঙ্কটা খুবই সোজা, তোমরা যারা জানো না শিখে নাও। এটা যখন থাকবে যে a:b সমান সমান c:d সমান সমান e:b, এর ভ্যালু হচ্ছে 1:2, তার মানে হচ্ছে কি a:b সমান সমান 1:2, c:d সমান সমান 1:2, আর e:f মানেও 1:2। তার মানে কি প্রথম গুলোর মান 1, দ্বিতীয় গুলোর মান 2। তাহলে এখানে কি রয়েছে দেখো, প্রথম গুলোর মান রয়েছে কি রয়েছে a, তাহলে 3a মানে 1, এর ভ্যালু তো 1, তাহলে 3 অক্ষে 3 লিখবো আমরা, কি 3 অক্ষে 3 লিখবো। তারপর দেখো কি 5c, এর ভ্যালু 1, তাহলে যোগ 5 প্লাস 7e, এর ভ্যালু তো 1 প্রথমটা, তাহলে হয়ে যাবে কত, তাহলে 7। আর নিচে রয়েছে কত দেখো 3b মানে কত 2, প্রত্যেকটা হলো দেখো b d আর f, তাহলে b d f এগুলো 2 ভ্যালু, এদেরকে 2 ভ্যালু, 2 করে ভ্যালু হলে 3 2 6 হয়ে যাবে, প্লাস 10 হয়ে যাবে, প্লাস 2 গুণ করলে 14 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি উপরেরটা যোগ করলে কত আসছে, যোগ করো 15, আর নিচেরটা যোগ করলে 30 আসছে, কাটাকাটি করলে হাফ অ্যান্সার, তাহলে হাফ, অপশন এ। খুব সুন্দর সুন্দর কনসেপ্ট, এগুলো ক্লিয়ার থাকলে অঙ্কে বাজিমাত করা যায়। নেক্সট, এবার এগুলো অঙ্কে আসে যেগুলো আছে, কোন এক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 6:5, ছাত্রী ও শিক্ষকদের অনুপাত এইটা। তাহলে দেখো ছাত্র ছাত্রী আর ছাত্রী শিক্ষক রয়েছে, এখান থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত মানে তিনজনের রেশিও তোমাকে বের করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, আমি যদি ছাত্রকে এ ধরি আর ছাত্রীকে বি ধরি, তাহলে কি হয়ে যাবে a:b সমান সমান 6:8, আর ছাত্রীকে বি ধরেছি মানে b:c সমান সমান কত 7:2। তো যখনই এমন পেলাম তখন কি করব আমরা, কি করব দ মেথড করে দেবো, দ ফর্মুলা করে দাও। দ ফর্মুলা মানে কি, এইটা তারপরে এইটা তারপরে এইটা, 6 42, 5 7 35, আর এদিকে 5 2 10, এই হলো রেশিও। ক্লিয়ার? এবার অ্যান্সার কি যে ছাত্রছাত্রী ও শিক্ষকের অনুপাত, তাহলে ছাত্রছাত্রী প্রথম দুটো হচ্ছে ছাত্রছাত্রী, যোগ করলে কত হবে 35 আর 42 যোগ করলে কত পাবে 77, ইস্টু শিক্ষক হচ্ছে 10, তাহলে অ্যান্সার 77:10। কে কে বুঝতে পারবেন? সবাই বুঝে গেছে, নো টেনশন। নেক্সট, ABC এর আয়ের অনুপাত 2:3:4 এবং তাদের খরচের অনুপাত 3:4:5। যদি A এর সঞ্চয় ও তার আয়ের সঞ্চয়, যদি A এর সঞ্চয় তার আয়ের 1/5 হয়, তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করে। ভেরি গুড কোশ্চেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা হিসাবের সুবিধার্থে কি করব দেখো, ভালো করে বুঝবে, হিসাবের সুবিধার্থে আমরা একটা জিনিস করতে পারি। কি করতে পারি, মানে 1/5 বলছি, তাহলে আমরা সেই হিসাবে এগুলোকে আমরা আইতে একটা করে শূন্য নিতেই পারি, দিতে পারি না?
এটাকে 20 করে দিলাম, আইটাকে প্রত্যেকটা দেখেন একটাকে শূন্য বাড়িয়েছে মানে প্রত্যেকটা শূন্য বাড়িয়ে দেবো। ওকে, এর বলছে এর সঞ্চয় তার আয়ের 1/5 অংশ। তাহলে এর সঞ্চয় 1/5 অংশ মানে কত হয়ে যাবে? তাহলে 20 এর 1/5 অংশ মানে কত হয়ে যাবে বলো? 4 হয়ে যাবে। 20 এর 1/5 অংশ, 20 এর 1/5 কাটলে 4 5 20, তো 4 অংশ। তাহলে সঞ্চয়, আচ্ছা সঞ্চয় বাদ দিলে কি পেয়ে যাব? সঞ্চয় বাদ দিলে আমরা কি পেয়ে যাব? খরচ পেয়ে যাব, তাই তো? তাহলে কত খরচ হচ্ছে তাহলে সেই হিসাবে? কত? 16 টাকা খরচ হলো। তাহলে এই হিসেবে তাহলে 16 টাকা যদি খরচ হয়, তো এখান দেখো বলছে খরচের অনুপাত 3:4:5। ঠিক আছে, তাহলে এখানে কি একটু কেসিপিটা না কিনা জানি না, যাই হোক দেখে নিচ্ছি। তাহলে আমরা বলছি 3, অঙ্কে বলছে কত? 16। প্রত্যেকের কত গুণ করে বেশি আছে বলো? আমরা যেটাকে 3 বলছি ওরা বলছে 16, তার মানে কি 16/3। আমরা যেটাকে 3 বলছি ওরা বলছে 16। ওকে, ব্যাস এটা করতে পারি। তাহলে দেখো যেটা 4 বলছে, তাহলে 4 মানে কত হবে? হুম, তাহলে কত হয়ে যাবে 4 মানে? এইটা হয়ে যাবে 4 64/3 হয়ে যাবে, তাই তো? এখানে না 64/3, দেখো এটা আসবে 64/3, এটা 16 হলে এটা হবে 64/3। ওকে, এটা আবার কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তাহলে কি 16, এটার সঙ্গে গুণ করবো কত? 5, তাহলে 5 ষোলো 80/3 হয়ে যাবে। তাহলে এই তিনটা যদি রেশিও থাকে, এটা যদি 8 করি আমরা, এখানে কত হয়ে যাবে? 3 ষোলো 48 হয়ে যাবে। সেই হিসেবে যদি করি, হ্যাঁ চলে আসছে তো। তাহলে এখানে দেখো রেশিও করলে কত আসবে? যে সঞ্চয়ের অনুপাত কত? আচ্ছা, এটা তোমার করার দরকার নেই, সঞ্চয়ের অনুপাত চাইছে তো। তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো। ওইটা একটু দাও। আর একটা শূন্য বাড়ালে কি ভালো হবে? দেখো যাই হোক, সিম্পল লজিক বুঝো। এটা কিন্তু 1/5 অংশ যদি সঞ্চয় হচ্ছে, এর সঞ্চয় তার আয়ের 1/5 অংশ, 1/5 অংশ মানে 4। ওকে, এটা তো বুঝে গেছি। তাহলে রয়েছে কত? 16। ওকে, তাহলে আমরা বলছি ঠিকই তো করেছিলাম, আমরা বলছি 3, অঙ্কে সেটা বলতে 16, তাহলে 16/3 গুণ বেশি। তাহলে 16/3 গুণ যদি বেশি হয়, 4-এর সঙ্গে 16/3 গুণ করলে কত হবে? 64। 64 ওকে, তারপরে 80/3। ওকে, আচ্ছা এবার বাদ দিতে হবে, বাদ দিলে হয়ে যাবে সঞ্চয়। যেমন আমরা যদি আয়ের থেকে খরচটা বাদ দিই, তাহলে সঞ্চয় পড়ে থাকবে। তাহলে 20 থেকে যদি 16 বাদ দিই, 4 হয়ে গেল। ওকে, ভেরি গুড, 4 হয়ে গেল। সিমিলারলি 30 থেকে যদি আমরা 64/3 বাদ দিই, কত হচ্ছে? একটা 4 পেলাম, তারপরটা কত হবে? এই পাগল, 3×90, 90 থেকে 64 বাদ দিলে কত হয়? আরে এটা তো বাদ দেবো, তাহলে 30 টাকা যদি বাদ দিই কত হয়? 30 মাইনাস 64 মুখোমুখি করা যায় বাই 3। তাই 3×30=90, 90 থেকে 64 বাদ দিলে কত হয়? 26। তাই 26/3 হয়ে যাবে, 26/3 হয়ে যাবে। ঠিকই আছে অঙ্ক, নো টেনশন, ঠিকই যাচ্ছে। তারপর দেখো 80/3 বাদ দাও 40 থেকে, কত হবে? তাই 3 40 120, 120 থেকে 80 বাদ দিলে কত হবে? হ্যাঁ, 40/3। তাহলে এই যে 3 এদের আছে, ওর তো নেই, তাহলে কি করবো? প্রত্যেক সে 3 গুণ করে দাও, তাহলে এই 3 গুলো কেটে যাবে, এটা কে যাবে? 12 হয়ে যাবে। এবার 2 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, ভাগ গেলে কি হবে? 6 দুগুণী 12, 13 দুইয়ে 26, 20 দিয়ে 40। 6 13 20 কোনটা আছে? অপশন সিতে আছে। খুব সুন্দর টাইপ দিয়েছে কিন্তু, তোমরা জানি বুঝতে পারোনি এটা। তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করো যে আমরা খরচ পেতে গেলে, আমাদের অ্যান্সার হচ্ছে সঞ্চয়, সঞ্চয় পেতে গেলে কি বাদ দেবো? ইনকামের
ইনকাম থেকে যখন আমরা এক্সপেন্ডিচার বাদ দিই তখন আমাদের সেভিংস আছে, আর যখন ইনকাম থেকে সেভিংস বাদ দিই তখন কি পড়ে থাকে? এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে খরচ। আর এখানে কিন্তু ক্লুটাই দিয়েছিল সেটা, আমরা দুইটায় কি ধরেছিলাম? 20 টাকা ধরেছিলাম, তিনটাকে কি ধরেছিলাম? 30 টাকা ধরেছিলাম, চারটাকে ধরেছিলাম 40 টাকা। কারণ একে আমি বলেছিলাম একটু আগে বললাম, একটাকে যদি শূন্য দিয়েছে মানে প্রত্যেকে দিতে হবে, তাই করেছি। অঙ্কে কুলু দিয়ে দিয়েছে এর সঞ্চয় তার আয়ের 1/5, তাহলে এর সঞ্চয় আমরা ধরেছি 20, তার 1/5 মানে সেটা সঞ্চয়, তাহলে সঞ্চয় কত হয়ে যাবে? কত হবে? সঞ্চয় এর 4 হলো। তাহলে নিশ্চয়ই 4 যদি হয় তাহলে আমরা কত বাদ দিলাম? 16 বাদ দিলাম, ঠিক কিনা? 16 বাদ দিয়েছি তো? 16 বাদ দিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে এবার চলে যাও যে এর, এটা সঞ্চয় না, এটা কি? সঞ্চয় 4, আর এক্সপেন্ডে খরচ বাদ দিয়েছি, তবে এটা সঞ্চয় পেয়েছি। তো আমাদের হিসাবে দেখছি 3, অঙ্কে সেটা বলছে কত? 16। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? করতে গেলে কি করি? তাকে ভাগ করতে হয়। ভাগ করলে কত হবে? 16কে 3 দিয়ে ভাগ করলে ভাগ কি যাবে? যাবে না। তাহলে আমাদের আমাদের থেকে 16/3 বেশি। দেখো 3 আছে, তার সঙ্গে যদি 16/3 গুণ করি কত হবে? সেই 16 আসছে কিনা? আসছে তো? তাহলে যখন ভাগ যায় না তখন কি করি? তাকে ভাগ করে দিতে হয়, যেটার সঙ্গে ভ্যারি করছি। তাহলে 16 আছে, আমরা বলছি 3, ওরা বলছে 16, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 16ই পাবে? 3-এর সঙ্গে দেখো 16/3 করলেই পাবে, কারণ 3 3 কেটে যাবে, তখন 16 পড়ে থাকবে। ওই জন্যই যখন ভাগ যায় না, যেটা দিয়ে করছি ভ্যারি করছি, সেটা নিচেই বসে দিতে হয়। তাহলে আমাদের থেকে 16/3 গুণ বেশি। ঠিক আছে, তাহলে 4 মানে কত হয়ে যাবে? এর সঙ্গে 4 গুণ করে দাও, 4 16 48/3 হয়ে যাবে, সরি 4 64, 64/3 হয়ে যাবে। তারপরে এখানে কত হয়ে যাবে? আর যেটা খরচ করছে, এটা খরচ, সরি, এটা এটা কিন্তু খরচ ছিল, তাই 64/3 হয়ে যাবে। এটাও তো এর সঙ্গে যদি 5 গুণ করে দিই, 5 16 80/3 হয়ে যাবে। ঠিক আছে, 80/3। এবার দেখো 30 থেকে যদি আমরা 64/3 বাদ দিই কত হবে? 3 3 90, 90 থেকে 64 বাদ দিলে 26/3। তো মাইনাস মানে বিয়োগ হয়ে যায়, আমরা জানি। এখানেও যদি 40 থেকে 80/3 বাদ দিই, 3 40 120, 120 থেকে 80 বাদ দিলে 40/3। এবার দেখো এদের এদের তো 3 আছে, তাহলে ভগ্নাংশ যদি করি, একে দেখো এলসিএম করতে হয়, এলসিএম করলে কত হবে? 3 হয়ে যাবে এলসিএম। এর যখন নেই জাস্ট এ গুণ করে দাও, তাহলে 3 আর 4 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এর তো আছে, আউট করে দাও, 26 হয়ে গেল। এরও 3 আছে, তাই 40 হয়ে গেল। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6:13:20। খুব সুন্দর একটা অঙ্ক, অপশন সি। নেক্সট, এ এবং বি এর আয়ের অনুপাত 2:3, তাদের খরচের অনুপাত 5:9, তারা প্রত্যেকে 600 টাকা করে সঞ্চয় করলেন। তো সঞ্চয় পরিমাণ সেম রয়েছে, তাহলে আমরা সেই একই ভাবে করবো, একই রকম টাইপ। 2:3 ছিল আমার আয়, আর খরচটা যদি বাদ দিই 5:9, তাহলে সঞ্চয়টা পড়ে থাকবে, তাই তো? তাই তো? তোমরা ক্রস প্রোডাক্ট করবা, ইনকামের ক্ষেত্রে তোমরা ক্রস প্রোডাক্ট করলেও হয়ে যাবে। এই অঙ্কের ক্ষেত্রে তুমি ক্রস প্রোডাক্ট করলে অ্যান্সার বেরিয়ে আসবে। আগেরটা যদি ক্রস প্রোডাক্ট করতাম আমরা, অ্যান্সার কিন্তু বেরিয়ে আসতো। ওখানে একটা ক্লু দেওয়া ছিল ওই জন্য আর এটা করিনি। ঠিক আছে, দেখো এটা যদি ক্রস প্রোডাক্ট করি, 600 টাকা করে সঞ্চয় করতে পারবো। আমরা দেখতে পাবো যে সঞ্চয় কত হচ্ছে এখানে এক্সপেন্ডিচার থেকে। দেখো এখানে দেখতে পাচ্ছি, দেখি একটা সিম্পল লজিক বুঝো, যে দেখো আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হওয়া তো সম্ভব না, সঞ্চয় হবে আবার বলছে। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার সমান করতে লাগে, এর সমান হতে হবে। একেও সঞ্চয় 600, এরও সঞ্চয় 600, তার মানে আমি বিয়োগফলটা সেম। তাহলে বিয়োগফল সেম করতে গেলে যখন দেখি সেম নেই, তখন কি করবো? এই দুটো ডিফারেন্স বের করতে হয়। করলাম, এখানে 1 4, তাহলে এর সঙ্গে 4 গুণ, 4 দিয়ে 8 হয়ে গেল। এইটার সঙ্গে উপরটা গুণ করতে হয়, এটার সঙ্গে দ্বিতীয় অনুপাতটা গুণ করতে হয়। আর এখানে তাহলে 3 4 12 হয়ে গেল, আর এখানে 5:9। এবার দেখো তো কত আছে ডিফারেন্স। ডিফারেন্স দেখো 3 করে সঞ্চয়, তাহলে 3 টাকা করে সঞ্চয়। আমরা বলছি 3, এটার আর ভ্যালু নেই কিন্তু। আমরা বলছি 3, ওরা বলছে না 600 টাকা করে সেটা। তাহলে কত গুণ বেশি? 200 গুণ বেশি। ব্যাস, অ্যান্সার কি চেয়েছে? বি এর খরচ কত, কি চেয়েছে? বি এর খরচ কত। তাহলে বি এর খরচ কত? 9, কিন্তু আমার থেকে 200 গুণ বেশি, তাহলে 9 দুগুণে 1800 টাকা। অপশন বি। ঠিক আছে, আর যারা বোঝো না তারা ক্রস প্রোডাক্ট করে দেবে। কি করবে? ক্রস প্রোডাক্ট, দেখি 2:3 আর 5:9, সঞ্চয় সেম রয়েছে, এরও 600 টাকা, এরও 600 টাকা। ঠিক আছে, সঞ্চয় আলাদা হোক যাই হোক, এইরকম ক্রস প্রোডাক্ট করলেই কিন্তু হয়ে যায়। সঞ্চয় অনেক সময় আলাদা থাকে পরীক্ষায়, তাও ক্রস প্রোডাক্ট করবা, চলে আসবে অ্যান্সার। তো দেখো এখানে কত? 9 দুগুণে 18, আর এখানে 3 5
3 5 কত 15, তাহলে এই 9 দুগুণে 18 আর 3 5 15, ডিফারেন্স কত? 18 আর 15 ডিফারেন্স 3। আর এখানে দেখো 5 6 30, মানে 30 মানে 3000, আর এখানে 600, তাই 600 আর কত, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? কি 6 9 54, 6 9 54, হ্যাঁ 5400, ঠিক আছে। 6 9 54, 5400 আর 5 6 30, মানে কি 3000, 3000 আর কত, তাহলে 2400, 2400 সঠিক বলছো? তাহলে আগেটা ঠিক করেছিলাম, 9 দুগুণে 18, 3 5 15, 2400, আলটিমেটলি কত আসছে? 800 আসছে তো, হ্যাঁ ঠিকই তো আছে। 800 যদি আসে, 800 হলো, ঠিক। তাহলে 1 মানেই 800, তাহলে এখানে ইনকাম কত আছে, বিটটা আছে, ইনকাম বি এর কত হচ্ছে, কত হচ্ছে 2400, তাই 2400 থেকে 600 টাকা বাদ দাও, কত পড়ে থাকবে 1800 টাকা, তাহলে তার এক্সপেন্ডিচার, অপশন বি। এইটা করতে গেলে কিন্তু তোমাকে পার্ট পার্ট করে করতে হবে ক্রস প্রোডাক্টে, হ্যাঁ। রেশিও তো এখানে আলাদা, এটা কিন্তু মাথায় রাখবে, হয়ে যাবে, অঙ্ক ইজি আছে। ক্রস প্রোডাক্টটা কিন্তু কাজে লাগে যখন সঞ্চয়টা আলাদা হয়, একই যখন হয় তখন কিন্তু আগেরটার মতো করবা, যে রেশিওটাকে সমান করে নেবা, ডিফারেন্সটাকে। এ ও বি এর আয়ের অনুপাত 8:17, তাদের খরচের অনুপাত এত, সঞ্চয়ের অনুপাত কত? কিছুই নেই ভাই, 8:17 বিয়োগ করে দেবে জাস্ট, আর কিচ্ছু না। 3:5, জাস্ট বিয়োগ করে দেবে। 3 আর কয় দাও 8, 5 দাও 8, 5 আর কয় দাও 17, 12 দাও 17, অ্যান্সার 5:12। এটা কি, এটা ছিল কি ইনকাম, আর ইনকামের থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ দিই, কি পড়ে থাকে, সঞ্চয় সেভিং পড়ে থাকে, তাই তো করলাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো কথা? বোধগম্য জন্য 1:2:3 এর বিপরীত অনুপাত। তো বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত বের করার ক্ষেত্রে কি করতে হয়, কোনো একটা অনুপাত দিলে দুটো, দেখো আমরা যদি এরকম থাকতো যে 1:2, দেখো 1:2 থাকলে কি বলতাম, দুটো দুটো সংখ্যা যদি থাকতো কি করতাম, 2:1 করে দিতাম একবারে, এটা যেহেতু ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, ঠিক আছে, রেসিপ্রোকাল। কিন্তু দেখো কিছুই নন বাই না, যখন আমি যদি বলি 2 আর 3 এর ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কত, সেটা হয়ে যাবে কত, 3:2। যদি দুটো থাকে, কিন্তু তিনটের ক্ষেত্রে তো সেটা তো করতে পারি না, তার জন্য কি করতে হবে, এলসিএম করতে হবে। তাহলে এই তিনটের এলসিএম করলে কত হবে, 6 হবে, ঠিক আছে। তাহলে 6 দিয়ে 6 দিয়ে, তাহলে 6 যদি করি, একের সঙ্গে যদি 6 গুণ করলে কত হয়ে যাবে, 6 1 6 হবে, তাই তো। আর 2 দিয়ে যদি ভাগ করি কত হয়, 2 দিয়ে যদি 6 কে ভাগ করি 3 হবে, আর 3 দিয়ে যদি 6 কে ভাগ করি 2 হবে। 6:3:2, অপশন বি। ক্লিয়ার? বলো, একই তো বিষয়, ওটাই তো, তাই এটা এটা কি করলাম, তা 1/2 নাকি বললে, ও উল্টে দিলে, তাই একই তো বিষয় ভাই, তাই তো করলাম, আমি তো তাই করলাম। তো এবার এর এলসিএম যদি আমি করি, এলসিএম করলে কত হবে, 6, হ্যাঁ বলো, বলো। আচ্ছা, এটা বলছে এলসিএম বের না করলেও হবে, এই এলসিএম থেকেই কনসেপ্টটা এসছে, ওরা বলতে চাইছে যখন আমি এক বের করব তখন এটাকে চেপে দাও, তাহলে যে দুটো পড়ে থাকবে গুণ করে দাও, 3×2=6। আবার আমি যদি দুইটা এটা বের করতে চাই, তাহলে দুইটাকে বের করে দেবো, 3 অক্ষে 3, হ্যাঁ এই বুদ্ধিটাও তো ভালো বুদ্ধি, আর এইভাবেও করে কোনো ব্যাপার না। 3 কে যদি করো এখানে 2 আসবে, ঠিক আছে, মানে যেটা বের করবে সেটা চেপে ধরে যেটা পড়ে থাকবে সেগুলিকে গুণ করলে ব্যস্ত অনুপাত। নেক্সট দেখে নাও, ডুপ্লিকেট রেশিও অফ এ বি। ডুপ্লিকেট রেশিও মানে কি বলতো, ডুপ্লিকেট মানে কি, স্যার গাধা, ডুপ্লিকেট মানে কি স্কোয়ার আর বি স্কোয়ার, ঠিক আছে। ট্রিপ্লিকেট মানে কি, এ কিউব
ইস টু বি কিউব, ঠিক আছে। আর সাব ডুপ্লিকেট মানে কি, রুট ওভার এ আর রুট ওভার বি। আর সাব ট্রিপ্লিকেট মানে কি, কিউব এ, কিউব রুট এ, কিউব রুট বি, ঠিক আছে। এই ভাষাগুলো মনে রাখতে হবে। ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে তাদের স্কোয়ার, ট্রিপ্লিকেট মানে তাদের কিউব, সাব ডুপ্লিকেট মানে তাদের রুট, আর সাব ট্রিপ্লিকেট মানে তাদের কিউব রুট। ক্লিয়ার? ভাষাগত দিকটাও ক্লিয়ার রেখো, চঞ্চল ঘোষ এই টাইপটা পাবে, কয়েকটা আছে করে নিও। 3, 5, 8 এই চতুর্থ সমানুপাত। তো চতুর্থ সমানুপাতের গল্পটা কেমন জানো, এই হবে যে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার মানে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই চতুর্থ, যাই হোক। তাই চতুর্থ সমানুপাত কত, তাহলে প্রথম সমানুপাত দেখো এর এই প্রথম এ, ঠিক আছে, এখানে চতুর্থ সমানুপাত দেওয়া আছে যেহেতু, এটা হচ্ছে কি বলতো প্রথম সমানুপাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো এখানে দেখো এর প্রথম এর ভ্যালুটা দেওয়া আছে কত 2, এই বিটার ভ্যালু দেওয়া আছে কত 5, সমান সমান এই বিটার ভ্যালু আলাদা কিন্তু দেওয়া আছে এখানে, যদি দেওয়া আছে তাহলে আমার দেখার দরকার নেই, দেওয়া আছে কত 8, আর চতুর্থটা বের করতে হলে মানে এইখানটা বের করতে বলেছে, তাহলে এইটার ভ্যালু বের করবো। চতুর্থ সমানুপাতে বের করবো, চতুর্থ সমানুপাতটা যদি বের করতে চাই তাহলে দেখো ওপর ওপরে কাটা যায়, দেখো ওপর ওপরে কাটাকুটি যায়, মাথায় রাখবে সমান সমানে ওপর ওপরে নিচে নিচে কাটাকুটি যায়, তো কাটবো আমরা 2 দিয়ে কাটলে 4, তাহলে চতুর্থ সমানুপাত সমান সমান কত পড়ে থাকছে 4 5 20, অপশন সি অ্যান্সার। নেক্সট 4 2 6 তৃতীয় সমানুপাত কত, এটা তৃতীয় সমানুপাত চেয়েছে। তৃতীয় সমানুপাত মানে কি, এই একই রকম a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে এই সি ভ্যালুটা চেয়েছে, কিন্তু এখানে কিন্তু তৃতীয় সমানুপাত চেয়েছে। তৃতীয় সমানুপাত যখন বলবে এইভাবে করব, ঠিক আছে। তো এর ভ্যালু কত বলছে 4, হ্যাঁ, তারপরে কত দিয়ে দিয়েছে 2, তারপরে দেখো দেখো ক্লিয়ার করে দিয়েছিলাম, প্রথম বাই, আচ্ছা ইংলিশে লিখে, ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ, তাই তো। এখানে তৃতীয় সমানুপাতটা তোমার বলে বের করতে বলছি। আচ্ছা তৃতীয় সমানুপাত যদি বের করতে বলে তাহলে নিশ্চয়ই এখানে কোন কোন মানটা দেওয়া আছে বলো দেখি। ফার্স্ট সেকেন্ড ফোর্থ, তাহলে নিশ্চয়ই 3 4th দেওয়া, তৃতীয়টা বের করতে বলছে, তাহলে কি করব 4 বাই 2 ইকুয়াল টু থার্ডটা বের করতে হবে, থার্ডটা ধরে নাও এক্স, আর ফোর্থটা বলে দিয়েছে কত 6, তাহলে সমান সমানে উপরে নিচে কাটাকুটি যাই, আর সমান সমান দেখো, আর এখানে তো ভগ্নাংশ আছে কেটে দাও, 2 2 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 12 হয়ে যাবে, অপশন এ। আর রয়েছে কি 2 ও 6 এর তৃতীয় সমানুপাত, যখন এই দুটো থাকবে তখন কি করবে 2 ও 6 এর তৃতীয় সমানুপাত, তো এটা মাথায় রাখবে, এটার ক্ষেত্রে হবে যখন a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তৃতীয় সমানুপাত বলেছে, তো এর ভ্যালু 2, এখানে 6 ইকুয়াল টু বি এর ভ্যালু হচ্ছে 6, আর এই তৃতীয় সমানুপাতে সি এর ভ্যালুটা চেয়েছে, এখানে কাটলে কত হয়ে যাবে, এখানে কাটলে 3 হয়ে যাবে, তাহলে এখানে সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3 6 18, অপশন ডি। ভালো করে বুঝবে এইগুলো। তারপর দেখো রয়েছে 9 এর মধ্য সমানুপাত, তো মধ্য সমানুপাতও যা তৃতীয় সমানুপাত যেমন করলাম একই বিষয়, যখন দুটো দেওয়া থাকবে সেম রুলস, a বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে এর ভ্যালু রয়েছে কত 4 বাই 9 ইস টু 9 বাই সি, ঠিক আছে। তাহলে সেই হিসাবে দেখো কত হচ্ছে, তাহলে এখানে দেখো বর্গ বললেও কি ভুলভাল হয়ে যাবে, 9 নং 81 ইন্টু, আচ্ছা এখানে কিছু একটা 4 ও 9 এর মধ্য সমানুপাতি, সরি মধ্য সমানুপাতি চেয়েছে, তাহলে a বাই বি ইকুয়াল টু বি বাই সি, মানে b এর ভ্যালুটা চেয়েছে, এখানে মধ্য সমানুপাতি কোনটা বিটা, হ্যাঁ, তাহলে a ভ্যালু দিয়েছে 4, আর এখানে ঠিক বলেছো, আর b এর ভ্যালুটা বের করব, ঠিক আছে, আর লাস্ট সমানুপাতি অনুপাত করবে 9, তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু 4 9 36, শুধু বি সমান সমান এ পাশে স্কোয়ার মানে ও পাশে গেলে কি হয়ে যায় √36, √36 এর ভ্যালু কত 6 6 36, মানে 6 হচ্ছে √36 এর ভ্যালু,
তাহলে অ্যান্সার এলো 6, অপশন এ, মধ্য সমানুপাত। দেখো 20 দাগ কি বলছে, সুরেশের কাছে 4,500 টাকা মানে 4,500 টাকা আছে, সে এই টাকাটি পুত্র, কন্যা, স্ত্রী ও ট্রাস্টে মানে দান খাত আর কি, এমন ভাবে ভাগ করে দিলেন যে পুত্র ও কন্যা 2:3 অনুপাতে, কন্যা ও স্ত্রী 1:2 অনুপাতে, স্ত্রী ও ট্রাস্ট 3:2 এই অনুপাতে। কিছুই না ভাই, ওই যে A:B, B:C যেমন না, সেরকম। দেখো পুত্র ও কন্যা কি, পুত্রকে যদি আমি A ধরি, এটাকে B ধরলাম, তাহলে কন্যা যদি B হয় তাহলে এটা কি হয়ে যাবে B, স্ত্রীকে ধরলাম C, তাহলে B:C হয়ে গেল, C:D হয়ে গেল, তাই তো? এই হয়ে গেল, তাহলে A:B, B:C, C:D এইভাবে এসছে। তাহলে কি 2:3, একটা বাদ দিয়ে লিখবো আমরা নিচেই, কত বলেছে তারপরে, কন্যা স্ত্রী 1:2, একটা বাদ দিয়ে লিখবো 3:2। এর প্রত্যেকেরটা যদি আলাদা করে ইন্ডিভিজুয়ালি বের করবো, ইন্ডিভিজুয়ালি সেক্ষেত্রে কি করবো, দেখো পাশেরটা নিয়ে নয়, এখানে কি ফাঁকা আছে 2 নিয়ে নাও, এখানে একটা 3 ফাঁকা, এখানে একটা 3, এখানে 3 ফাঁকা আছে, এখানেও 3 ফাঁকা, এখানে 1 আছে বাকি, এখানে 1 দিয়ে পাশেরটা নিয়ে নিতে হবে সময়। তো প্রত্যেকটাতে 3 জল জল করছে লাল লাল কালি দিয়ে, সেই 3 গুলোকে আমরা কেটে দিলাম, প্রত্যেকটা লাইনে একটা করে কেটে গেল। আর কি কাটছে না, দেখো এখানে 2 অক্ষে 2 পড়ে আছে, এখানে 3 অক্ষে 3 পড়ে আছে, এখানে 3 2 6, আর এখানে 2 দিয়ে 4 পড়ে আছে, এই হচ্ছে রেশিও। তো রেশিওর মোট মানটা ভাই কত আছে, মোট মানটা কত, 6 4 10 আর 3 13 দিয়ে 15, তো আমরা বলছি কত, অনুপাতের হিসেবে 15। হ্যাঁ, অনুপাতের হিসেবে 15, এখানে কি যেহেতু স্ত্রী কত টাকা হবে, তো স্ত্রী মানে কত, C ধরেছিলাম, ধরো স্ত্রী মানে C, তো স্ত্রী মানে C মানে তৃতীয়টা 6, তাহলে 15 ভিতরে 6 পাচ্ছে স্ত্রী, অঙ্কে তো ভাগাভাগি হচ্ছে 4500, তাহলে 4500-র মধ্যে কত পাবে, 15 কাটলে 3 15 45 মানে 300, আর 3 6 18, না 1800 টাকা। অপশন নাম্বার, এই কই, অপশন ভুল আছে, এটা 1800 হবে, এটাই 1800, অ্যান্সার হবে কত, 1800, অপশন বি মনে করো, এটা 1800। ঠিক আছে, অপশন 1800। এবার দেখো তোমরা যখনই বের করে ফেলবে না 15, তখনই ভ্যারি করবে, ভ্যারি মানে কি, তুলনা করবে। তাহলে আমরা আমাদের অনুপাতের হিসাবে মোট হচ্ছে 15, আর অঙ্কে বলছে এটা কত, 45, তাহলে 15 কত গুণ, 3 15 45, তাই 300 গুণ বেশি। ও এখানে একটু, হ্যাঁ ঠিকই তো বলেছি, 3 15 45 হচ্ছে, যদি 300 গুণ বেশি, তাহলে এখানে বলছি স্ত্রী কত হবে, 6 এর ভ্যালুটা চেয়েছে, তাহলে কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার যদি কন্যাটা চাইতো তাহলে 900 হতো, যাই হোক এখানে স্ত্রী চেয়েছে মানে এখানে অ্যান্সার হবে কত, 1800। নেক্সট, এই ছিল দ্বিতীয় অঙ্ক। তাহলে দেখো এই ছিল তোমাদের রেশিও প্রপোর্শনের অঙ্ক। আশা করছি রেশিও প্রপোর্শনের যদি কোনো টাইপস আছে তোমরা সব পেরে যাবে। আর রেশিও প্রপোর্শন ব্যাপারটা হচ্ছে, এই রেশিও প্রপোর্শন দিয়ে বা অনুপাত সমানুপাত দিয়ে আমরা বড় অঙ্ককে চুটকি ভারে নামিয়ে দেবো। যেমন দেখো যদি বলি 20% বৃদ্ধি, কি 20% বৃদ্ধি, এখানে কিন্তু রেশিও প্রপোর্শনে কাজ করি আমরা। 20% বৃদ্ধি পেলো দাম, কি 20% বৃদ্ধি পেলো দাম, এর রেশিও করবো, প্রথমে আমরা ভগ্নাংশ, দেখো কোনে কাজে লাগছে, 20% ফ্র্যাকশন ভ্যালু করবো। 20% মানে কি জানি, 20/100, তো এটাকে আমরা কাটাকুটি করে নিই মনে মনে যে কি 1/5। তো নিচেরটা হয় সিপি, জানি আমরা 5 টাকা দাম ছিল, বৃদ্ধি পেয়েছে 5-এ 1 বেড়েছে মানে 6, তাহলে 5:6 হয়ে গেল সিপিএসপি। এরকম কাজে দেবে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। ওই জন্যই আমাদের অনুপাত সমানুপাতটা খুব সুন্দরভাবে আমাকে জানা উচিত, ঠিক আছে। অনুপাত সমানুপাত আর কাটাকুটি কিছু জানতে হয়। তারপরে বিভাজ্যতার নিয়ম, দেখো 9-এর বিভাজ্যতার নিয়ম, 3-এর বিভাজ্যতার নিয়ম, 4-এর বিভাজ্যতার নিয়ম, 5-এর বিভাজ্যতার নিয়ম, এই 4টে কিন্তু ভীষণ ভাইটাল। আর একটা কি, সে শূন্য থাকলে তো জানো শূন্য ভাগতে, এই 4টে খুব ভাইটাল। আর 11 দিয়ে এটা পরীক্ষায় আসে আলাদা হবে, ওর জন্য ভাইটাল কিন্তু। আর ওই যেগুলো বললাম ওগুলো কিন্তু তোমার কাটাকুটির ক্ষেত্রে, বড় অঙ্কের ক্ষেত্রে ছোট করে দেবে। আর একটা অঙ্কে দেখ মনে রাখবে, 25-এর গুণ করা খুবই সোজা। আমি যদি বলি 16কে 25 দিয়ে গুণ করবে, কি করবে মাথায় রেখে দেবে, কি করে হয় আমি দেখা মাত্র বলে দিলাম, এটার অ্যান্সার হবে কত, 400। দেখা মাত্র বলে দিলাম এটার অ্যান্সার হবে 400। কি করে করলাম দেখে নাও। তোমরা একটা জিনিস তো শিখেছো, একটা জিনিস তো শিখেছো যে 4 গুণ 25 মানে কত, 100। তাহলে এই 16টার মধ্যে কতগুলো 4 আছে, 4টে 4 আছে। তাহলে একটা 4-এর জন্য যদি 100 হয়, 4টে 4-এর জন্য কত হবে,
400। এইবার অঙ্কে আসো। এবার যদি বলি 48 ইন্টু 25 মানে কত হবে, সিমিলার ভাবে করো, একে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে 12, তাহলে 1200 হয়ে যাবে, কারণ 12টা 4 আছে, তাহলে একটা 4 মানে 100, 12টা 4 মানে কত হয়ে যাচ্ছে, 1200। এবার যদি বলি আমি 71 মানে কত হবে, 4 দিয়ে ভাগ করবো, সেম 71 ইন্টু 25 মানে কত হবে, সেম, বা 71 ভিতরে কটা 4 আছে মানে ভাগ করো, ভাগ কটা 4 আছে ভাগ করো, কটা কটা আছে, 17টা, তাহলে 17 দেখো, তাহলে 17টা আছে 1700, ভালো করে 17টা আছে মানে 1700, কিন্তু এখনো 3টে বাকি, তাহলে 3টে 25 বাকি, কটা বাকি, 3টে বাকি, 3 বাকি মানে 3টে 25 বাকি, 3টে 25 মানে 75। ব্যাস। সিমিলারলি আরটা দেখাবো, দেখো যে কি 53, 53 × 25 মানে কত হবে, দেখো 53 ভিতরে কতগুলো 4 আছে, 4 13 12, তাহলে 13টা আছে, 13টা আছে, আর এখনো 53 মানে এখন এক বাকি, মানে একটা 25 পড়ে আছে, তার মানে কত হয়ে যাবে, 1325। তারপরে যদি আবার 26 ধরি, কত হবে, একই হবে, দেখো 4 দিয়ে ভাগ করলে 24 পর্যন্ত, মানে কটা, 6টা, 4 6 24, 6টা, এখন 2 বাকি মানে দুটো 25 বাকি, মানে ব্যাস, আশা করি বুঝে গেছো, আর কিন্তু বোঝাবো না। 5 দিয়ে গুণ করা, যেমন দেখো অনেকে এটা পারো না, যে 167 ভাগ 5 কি করবে, ভাগ করা খুবই সোজা, একে ডবল করে দিয়ে একটার আগে দশমিক দিয়ে দাও, ভাগ হয়ে যাবে, তাহলে 167 ডবল কত হবে, বলো, পারবো না নাকি, 234, 234 না 334, 334, 334, তো একটার আগে দশমিক মানে এটাই হবে অ্যান্সার, 33.4। তো 5 দিয়ে কোনো সংখ্যাকে যখন ভাগ করি তখন কি করতে হয়, সেই সংখ্যাটাকে ডবল করে দিয়ে একটার আগে দশমিক দিলে ভাগ হয়ে যায়। সিমিলারলি এবার গুণের ক্ষেত্রে আমি যদি 172কে যদি আমি 5 দিয়ে গুণ করি, কিছুই না, তুমি গুণ করো, এটার মানে হচ্ছে কি জানো, অর্ধেক করে একটার পরে দশমিক বাড়িয়ে দেওয়া, মানে শূন্য দিয়ে দেওয়া, বা শূন্য দেওয়া, যদি দশমিক থাকে তো দশমিক দেওয়া, তো এখানে তো দশমিক নেই, তাহলে আমরা শূন্য দিয়ে দেবো। তাহলে 172 তুমি 5 গুণ করলে, আমি কি করছি, 2 দিয়ে ভাগ করছি 172কে, তুমি 5 দিয়ে গুণ করছো আর আমি কি করছি, ভাগ করছি, তাহলে 172 অর্ধেক কত হবে, আমার মাথায় যে 50 আর 36 মানে কত হয়ে যাবে, 88, তাহলে 880 হবে, তুমি গুণ করে দেখো, 86 আসছে, তাহলে 86 আসবে, 86 হবে, তাহলে 86 হবে, 86, হ্যাঁ 88 না 86, তো অর্ধেক করলে 86, 8 শূন্য দিয়ে দেবো, 860। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু জানতে হবে ভাই, জানলে খুব ভালো হবে, উপকৃত হবে তোমরাই, হ্যাঁ, এটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, 18 × 9 কত হয়, 100 কত, 162, তাই তো। আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদের, 16 × 9 মানে কত হবে, হম, কি একটা বোঝাতে চাইছিলাম, যাই হোক, ভুলে গেছি, হ্যাঁ বুঝে দিতাম, ঠিক আছে, চলো, এটা অঙ্ক গেল।